দুটি বস্তুর মধ্যে প্রত্যক্ষ সংঘাত। Direct collision between two bodies. তাহলে একাধিক বস্তু, দুটি বস্তুর মধ্যে যে সংঘাত হয় তাকে মূলত আমরা এই দুভাগে ভাগ করতে পারি। একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে প্রথম দেখা যাক স্থিতিস্থাপক সংঘর্ষ। এটাকে বলে ইলাস্টিক কলিশন। তাহলে ইলাস্টিক কলিশন কাকে বলে? যে সংঘর্ষের আগে ও পরে মোট ভরবেগ বস্তু সমষ্টির মোট ভরবেগ ও মোট গতিশক্তি অপরিবর্তিত থাকে। তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। এর উদাহরণ হলো, যে উদাহরণটা ফিজিক্সে প্রচুর ব্যবহার হবে আর বারবার এটা বলা হবে, ক্লাস 10-এও পড়েছিলাম, গ্যাসীয় অণুগুলির মধ্যে সংঘর্ষ। এক কথায় বলা যেতে পারে আমাদের যে গতিতত্ত্ব গ্যাসের, তো সেটা এই স্থিতিস্থাপক সংঘর্ষের ধারণা ধরেই পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত। আরও আছে, যদি দুটো স্টিলের বল ধাক্কা লাগে বা বিলিয়ার্ড বলের মধ্যে সংঘর্ষ, এগুলো কিছুটা সেগুলোকে মানে এই স্থিতিস্থাপকের পর্যায়ে পড়ে। এবার এই স্থিতিস্থাপক সংঘর্ষের যে ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস সেইটা দেখা যাক। তাহলে আমার কাছে একটা বস্তু আছে এর মাস হলো m1,
এ u1 ভেলোসিটি নিয়ে যাচ্ছে। এটা কিন্তু সেম লাইনে কলিশনটা হবে। আরেকটা বডি আছে বি, এর ভেলোসিটি হলো u2, এর মাস হলো m2, এদের মধ্যে কলিশন হলো। তাহলে এটা এ, এটা বি, m1 m2। কলিশন হওয়ার পরে এদের বেগ পরিবর্তন হয়ে গেল। এটা যার ভর m1 সে v1 বেগে গেল, আর যে ছোট হবে সরি এ v2 বেগে গেল, এর মাস হলো v2 আর এটা হলো m2। তাহলে এই কলিশনটা, এবার কলিশনের মধ্যে এবার আমাকে কি করতে হবে, আমাকে যে বিভিন্ন লগুলো আমি এখনো অবধি পড়েছি সেগুলো অ্যাপ্লাই করতে হবে। এটা কলিশনের সময়। আর এবার যখন কলিশন হচ্ছে তখন দুজন দুজনের উপর ফোর্স এক্সার্ট করছে। তাহলে এই কলিশনের ক্ষেত্রে আমরা যেগুলো একটা একটা করে যে সম্পর্কগুলো লিখতে পারি সেগুলো এবার লেখা যাক। সবার প্রথম ভরবেগ, ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে পাই m1 u1 প্লাস m2 u2। এটা হলো ইনিশিয়াল মোমেন্টাম সাম। বাইরে থেকে কোনো ফোর্স এক্সার্ট হচ্ছে না, তারা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশনের মধ্যেই আছে। তাহলে নেক্সট m1 v1 প্লাস m2 v2। এটা সংঘাতের পূর্বে, এটা সংঘাতের সময়, আর এটা সংঘাতের পরে। আচ্ছা, এইটা হলো প্রথম হলো আমার মোমেন্টামের ইকুয়েশন। তাহলে এই যে মোমেন্টামের ইকুয়েশনটা আছে, আমরা এই মোমেন্টামের ইকুয়েশনটাকে একটু গুছিয়ে লিখে ফেলি। আচ্ছা, যদি এক্স ডিরেকশন বরাবরই নেওয়া হয়, মানে আমি যদি এই পুরো ডিরেকশনটাকে এক্স ডিরেকশন অনুযায়ী নিই, তাহলে আমি একটা কাজ করতে পারি, এটাকে স্কেলার ফর্ম দিয়ে লিখতে পারি, কারণ এর তো আর কম্পোনেন্ট নেওয়ার ব্যাপার রইল না, গোটাটাই একই ডিরেকশনে আছে। m1 v1 প্লাস m2 v2। তো এটাকে আর একটু এবার এটাকে একটু চেঞ্জ করে লিখি। m1 গুলোকে সেম সাইডে আনি, u1 মাইনাস v1 ইজ ইকুয়াল টু m2 v2 আছে মাইনাস u2। তাহলে এটা হলো আমার ফার্স্ট ইকুয়েশন, আর এটা হলো আমার সেকেন্ড ইকুয়েশন। এবার এইখানে আরেকটা কি জিনিস হয়, ভরবেগ সংরক্ষণ আছে, আর একটা হবে আমার শক্তি সংরক্ষণ। ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত হয়।
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এখান থেকে এবার হাফগুলো তো কেটে গেল, তাহলে এখান থেকে যদি একই ফর্মে আনি m1 তাহলে u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু m2 v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। তাহলে এটা হলো নাম্বার 3 আর এটা হলো আমাদের নাম্বার 4। এবার 4 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই তাহলে আমাদের কি নিয়ম আছে, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে u1 m1 তো কেটে গেল, তাহলে u1 আচ্ছা গোটাটাই লিখি m1 u1 প্লাস v1 ইন্টু u1 মাইনাস v1 ইজ ইকুয়াল টু m2 v2 প্লাস u2 ইন্টু v2 মাইনাস u2 ডিভাইডেড বাই ওই ইকুয়েশনের m1 u1 মাইনাস v1 m2 v2 মাইনাস u2 m1 কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, और u1 प्लस v1 इज इक्वल टू v2 प्लस u2 और u1 माइनस u2 इज इक्वल टू v2 माइनस v1। এটা নাম্বার 5 আর এটা হলো নাম্বার 6। এবার এইখানে কয়েকটা কথা বলতে হবে। এবার আমরা একটা জিনিস পড়েছিলাম রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটিতে কী হয়, একজনের রেসপেক্টে যদি অন্যজনের রিলেটিভ ভেলোসিটি সেটা আমরা সাবট্র্যাক্ট করি, তো এখানে আমরা ওই কনসেপ্টটা লাগাচ্ছি। তাহলে এবার এই যে ভেলোসিটি u1 আর এখান থেকে u2 সাবট্র্যাক্ট হয়েছে, v1 সাবট্র্যাক্ট হয়েছে, তাহলে বস্তু দুটির পরস্পরের দিকে আসার আপেক্ষিক বেগ, বস্তু দুটির পরস্পরের কাছে আসার আপেক্ষিক বেগ সমান সমান সংঘর্ষের পরে
ওই রেখা বরাবর বস্তু দুটির পরস্পরের থেকে দূরে সরে যাওয়ার আপেক্ষিক বেগ অর্থাৎ ইংরেজিতে বললে রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ আর রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন। এই যে এইটা হচ্ছে, তাহলে এইটাই তো সমান, তাহলে এটাকে একটা কোইফিশিয়েন্ট দিয়ে ডিফাইন করা হয়। ই ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই u1 মাইনাস v2 মাইনাস v1 u1 মাইনাস u2। এটা এদিকে নিয়ে এলে তাহলে এটা এখানে 1 হবে। তাহলে দেখতে পাচ্ছি স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ই এর মান 1। এই ইটাকে বলা হয় কোইফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন বা প্রত্যাবস্থান গুণাঙ্ক। গুণাঙ্ক এটাকে বলা হয় কোইফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন। তাহলে এটা হলো কোইফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন। ইংরেজিগুলো লিখে দিচ্ছি সুবিধার জন্য। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, বা একটু ই ইজ ইকুয়াল টু relative velocity of separation বানান ভুল হয়ে গেল, separation divided by relative velocity of approach, approach approach। এটা এবার আমরা আবার ক্যালকুলেশনে ফিরে যাই। তাহলে আমরা কি পেয়েছিলাম, আমরা যেটা একটা ইকুয়েশন যেটা লাস্ট পেয়েছিলাম, u1 মাইনাস u2 ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1, এটা পেয়েছিলাম। এবার আমার যে লক্ষ্যটা আছে, আমি তো u1 u2 জানি, m1 m2 জানি, জানি, পেলাম যেটা, যাই হোক। তো আমাকে যেটা বার করতে হবে v1 আর v2-র ভ্যালুটা। তাহলে এখান থেকে আমি একটা কাজ করি, আমি এখান থেকে v2-র রেসপেক্টে ভ্যালুটা বার করে নিই। তাহলে u1 মাইনাস u2 প্লাস v1 রাখলাম। এবার মোমেন্টাম যে কনজারভেশন ছিল, তাহলে ওটা কত নম্বর ইকুয়েশন ছিল? মোমেন্টাম কনজারভেশন ইকুয়েশনটা ছিল 1। এই ইকুয়েশনটা ইউজ করছি, তার স্কেলার ফর্মটা আর কি। তাহলে ওখান থেকে যেটা পাওয়া গেছিল সেটা হলো m1 u1 মাইনাস v1 ওদিকে এনে, আর ইকুয়াল টু m2 v2 মাইনাস u2, এটা পেয়েছিলাম। তাহলে এইখানে ওর m1 u1 মাইনাস v1 ইজ ইকুয়াল টু m2, এখান থেকে v2-র ভ্যালুটার মধ্যে বসাই u1 মাইনাস u2 প্লাস v1, or m1 u1 minus m1 v1
ইজ ইকুয়াল টু m2u1 মাইনাস m2u2 প্লাস m2v1 পেলাম। এবার এখান থেকে আমি সব জানি, v1টা জানি না, তাহলে এখান থেকে v1টাকে বার করা যাক। और তাহলে v1, তাহলে এটা এদিকে চলে আসবে, v1 যদি নিয়ে যাই তাহলে m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু m1 u1 মাইনাস m2 u1 মাইনাস m2 u2। কোথাও একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। ও v2 এর ভ্যালুটা তো বসিয়েছি, তারপরে তো মাইনাস u2 হবে, তার মানে মাইনাস m2 u2। তাহলে কত হলো, তাহলে হলো m1 মাইনাস m2 u1 তাহলে হচ্ছে প্লাস 2m2 u2 और v1 ইজ ইকুয়াল টু, এদিকে নিয়ে আসি, তাহলে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 চলে এলো ইন্টু u1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। তাহলে এটা হলো আমার v1 এর রিলেশনশিপ। তাহলে সিমিলারলি এবার v1টা এসছে, কিন্তু আমাকে আবার v2টা বার করতে হবে। তো এখানেও বসিয়ে করা যায় u1 u2 আর v1, বা আগের মতন এই ফর্মটা দিয়েও করা যায়। তো আমরা যদি এটা দিয়ে করি, v2 is equal to u1 minus u2 plus v1 m1 minus m2 by m1 plus m2 into u1 plus 2m2 by m1 plus m2 into u2 और v2। তাহলে one plus m1 minus m2 divided by m1 plus m2 into u1 এবার u2 plus 2m2 by m1 plus m2 minus 1 into u2 or v2 is equal to m1 ডিনোমিনেটরে হবে m1 প্লাস m2 প্লাস m2, তাহলে 2m1 u1 প্লাস, তাহলে হচ্ছে এলসি ডিনোমিনেটর m1 প্লাস m2, তাহলে হচ্ছে m2 মাইনাস m1 ইন্টু
U2। তাহলে আমাদের এইটা হলো V1 এর ফার্স্ট, এটা কত নম্বর ইকুয়েশন দাঁড়াচ্ছে? এটা নাম্বার 6, এটা দাঁড়াচ্ছে নাম্বার 7 আর নাম্বার 8। এবার কিছু কেস আছে, কিছু কেস নিয়ে আলোচনা। নাম্বার 1, ফার্স্ট কেস কি হতে পারে? M1 ইজ ইকুয়াল টু যদি M2 হয়ে যায়, তাহলে V1 এর ভ্যালুটা কত হবে? তো বোঝাই যাচ্ছে এই যে ফার্স্ট টার্মটা ভ্যানিশ করে যাবে, আর নেক্সট টার্মের মধ্যে কি 2M2 আর নিচেও M1 প্লাস M2টা এক জিনিস হয়ে যাচ্ছে। M2ই যদি হয়ে যায় তাহলে ওটা ক্যান্সেল আউট করছে, তাহলে V1 হয়ে যাচ্ছে U2 আর V2। এই টার্মটা তো থাকছে না, আর এই টার্মটাও সেম U1 হয়ে যাচ্ছে। তাহলে যখন মাস সেম হবে, when the masses are same, তাহলে velocities are exchanged। তার মানে সংঘাতের পরে বস্তু দুটি পরস্পরের বেগ বিনিময় করে, এটা হলো একটা কেস। আরেকটা বলা যেতে পারে নাম্বার 2, সেকেন্ড কেস। তাহলে এই একই ব্যাপার, যদি আমার U2 যদি 0, আচ্ছা ফার্স্ট কেসেরই সব কেস করে দিয়ে আগে, এই কন্ডিশনে যদি U2 যদি 0 থাকে, U2টা যদি সাপোজ 0 হয়, তাহলে কি হবে? যদি দ্বিতীয় বস্তুটা যদি স্থির থাকে, তাহলে U2টা যদি স্থির হয়ে যায়, এটা তো 0 হবেই সেম মাসের জন্য, আর এইটা হবে। তাহলে U2 0 হলে V1টা 0 হয়ে যাবে, আর আমাদের যে U মানে V2টা যেটা আছে, এটা তো 0 হবেই। এটা কি হবে? এটা U1 ভেলোসিটি নিয়ে যাবে। তার মানে প্রথম বস্তুটা স্থির হয়ে যাবে, আর দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর বেগ নিয়ে চলতে শুরু করবে। আর একটু ফাইনার কেস এটা। এবার আরেকটা যে কেসটা আছে সেটা হলো M2 ভেরি ভেরি গ্রেটার দ্যান M1। তাহলে আমরা যে V1 আর V2-র যে রিলেশনশিপ পেয়েছিলাম, সেই রিলেশনশিপগুলোকে দেখি কি আনা যায়। তাহলে V1 M2 খুব ভারী, তার মানে M1টাকে যদি আমি মানে নগণ্য ধরি, তাহলে M2 টার্মটা ডমিনেট করবে, আর এখানেও M2 টার্মটা ডমিনেট করবে। ক্যান্সেলও হয়ে যাবে, কিন্তু বেসিক্যালি এই মাইনাসটা কিন্তু সারভাইভ করে যাবে। তাহলে -U1, এটা ফার্স্ট টার্মের জন্য হলো। পরের টার্মের জন্য তো এইটা প্রায় তো M2-র সাথে ইকুয়াল, তাহলে M2 আর M1 প্লাস M2টা M2 হয়ে যাচ্ছে, এতটাই ভারী, এটা এতটাই ছোট, তাহলে M2 কেটে গেল। তাহলে এইরকম অ্যাপ্রক্সিমেশনগুলো করা শিখতে হবে। 2U2, এইটা হলো তাহলে ভেলোসিটি V1টা পেলাম। এবার সিমিলারলি আমরা V2টা পাবো। V2 একই ব্যাপার, এখানেও V2টায় 2M1 প্লাস M2। এবার মাস এমটা ছোট, কিন্তু মাস এমটা টুয়াইজে গুণ হচ্ছে, তার মানে মেবি একটা ফ্যাক্টর থাকতে পারে। তাহলে যদি এই রকমই হয়,
তাহলে এটাকে রেখে দেবো বেটার, 2m1 বাই m2 ইন্টু u1, এইটা সরি এইটা, হ্যাঁ m1টা 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এটা রয়ে যাবে, আর এটা হ্যাঁ প্লাস, এবার এইটা হলো m2, তাহলে এইখানের m1টা খুবই নেগলিজিবল, এটা m2 ক্যান্সেল আউট করছে, তাহলে u2 রয়ে যাচ্ছে। এবার এখান থেকে যে কনক্লুশনটা আমরা পাই সেইটাই বলার কথা, যে যদি ইফ এই কন্ডিশনের উপরে আরেকটা যদি আরেকটা কন্ডিশন যদি সুপারপোজ করানো হয়, যে u2টা যদি 0 থাকে, তাহলে v1টা হয়ে যাবে -u1, আর u2 তো রইল না, আর u1 2m1 বাই m2 ইন্টু u1, এটা তো এমনিই ছোটো, এটা তো এমনিই বড়, তাহলে এটা খুবই ছোট হয়ে যাচ্ছে, মানে ভেরি ভেরি লেস দ্যান 1, তাহলে এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারি। এটা কেন করলাম তার একটা ভালো ইমপ্লিকেশন আছে, লিখে দিই রিজনটা, m1 বাই m2 ভেরি ভেরি লেস দ্যান 1। এখন এর একটা বড় ইমপ্লিকেশন আছে, সেটা হলো হালকা বস্তু ভারী বস্তুকে আঘাত করলে ভারী বস্তু প্রায় স্থির থেকে যায়, কিন্তু হালকা বস্তুটি একই বেগে বিপরীত দিকে গতিশীল হয়। একটা খুব সোজা উদাহরণ, একটা ম্যাসিভ অবজেক্ট যেমন দেওয়াল বা ভারী একটা, তাতে একটা বল, এটা আমাদের যে খেলার বল, সেই বলটা ক্রিকেটের বল, সেটা ধাক্কা লাগলো, কি ও রিকয়েল করে যাবে, কিন্তু আগের যে মানে আরেকটা যে বস্তু আছে সেটা সেখানেই রয়ে যাবে। এই জায়গাটা এক্সপ্লেন করার জন্যই এত কিছু বলা। আর একটা কেস হতে পারে, যদি এটা একটা কেস, এর উপরে সুপারপোজ করানো হচ্ছে, আর এটা আরেকটা কেস, যদি u1টা যদি 0 হয়, তাহলে এইখান থেকে আমি কি এক্সপ্রেশনটা পাই, v1 তাহলে v1, এইখানে v1টা u1-এর জায়গায় 0 দিলে হচ্ছে আমার 2u2 এক নম্বর, আর v2টা u1টা 0, তাহলে আর এই ফ্যাক্টরটা থাকছে না, তাহলে আমার এটা হচ্ছে u2। তাহলে সংঘাতের পর ভারী বস্তুটি বেগ প্রায় অপরিবর্তিত থাকবে, কিন্তু হালকা বস্তুটি ভারী বস্তুটির বেগের প্রায় দ্বিগুণ বেগে গতিশীল হবে। এই কিছু কনক্লুশনস আছে, এগুলো জানলে একটু সুবিধে হয়।